নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, আপনারা সকলেই শুনেছেন যে কিছুদিন আগে কয়েকজন বাংলাদেশি মৎস্য চাষি, যারা মৎস্য মাছ ধরে আর কি, তাদেরকে ধরে নিয়েছিল আমাদের ভারতের যে নেভিরা রয়েছে তারা। তো নেভি সেনারা কি করেছে, বাংলাদেশিদের ভারতের জলসীমায় চলে আসার জন্য তাদেরকে ধরে আমাদের দেশে নিয়ে এসেছে। রিসেন্টলি একটা বাংলাদেশের নতুন কথা বেরিয়ে আসছে, সেটা হচ্ছে যে যে ভারতীয় 95 না কতজন ভারতীয় একসময় বাংলাদেশে তারা জলসীমা থেকে ধরে নিয়ে গিয়েছিল, তাদেরকে ছাড়ার কোনো নাম ছিল না। আর আজকে সেই জেলেদেরকে ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা বাংলাদেশে তৈরি হয়েছে। তো এই নিয়ে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। প্রতিবেদনের পরে আরো কিছু আলোচনা করব। ওই কথায় আছে না, ঠেলাই না পড়লে ওই যে বেড়াল গাছে ওঠে না, একটা কথা আছে, বুঝেছেন তো? বাংলায় একটা, বাংলাতে আমাদের গ্রাম বাংলাতে একটা গানও আছে এই নিয়ে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। বা এটাও বলা যেতে পারে, ঠেলায় না পড়লে বাঘে ধান খায় না। ব্যাপারটা হচ্ছে তাই। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এই যে বেঙ্গল টাইগাররা আজকে নাকি ধান খেতে বসেছে। তো চলুন আগে দেখে আসি প্রতিবেদনটা, তারপর আরো কিছু আলোচনা আপনাদের সঙ্গে করব। এই নিয়ে ছোটখাটো কিছু একটা আলোচনা আমরা করব, কারণ আমাদের জেলেদেরকে যখন ধরে নিয়ে গিয়েছিল আমরাও অনেক রিকোয়েস্ট করেছিলাম তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ছাড়েনি। আজকে ওদের জেলেদের ধরে নিয়ে আসা মাত্রই ছাড়ার একটা পরিকল্পনা তৈরি হয়ে গেল। কেন সেটা আগে দেখে আসি, চলুন। অবৈধভাবে দেশের সমুদ্র সীমায় প্রবেশ করার দায়ে কারাগারে আটক থাকা 95 ভারতীয় জেলেকে মুক্তি দিচ্ছে বাংলাদেশ সরকার। এই নিয়ে ফলাও করে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। 2.5 মাস আগে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় পশ্চিমবঙ্গের কাকদ্বীপের 6টি ট্রলারকে আটক করা হয়। ওই ট্রলারগুলোতে ছিলেন 95 মৎস্যজীবী। প্রত্যেককেই বাংলাদেশের আইনে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যেই চলতি মাসে খুলনার হিরন পয়েন্ট এলাকা থেকে বাংলাদেশের 79 জেলেকে তুলে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। বাংলাদেশি জেলেদের মুক্তির বিষয়ে আলোচনা শুরুর পর আটক থাকা ভারতীয় জেলেদের মুক্তির অন্যায্য শর্ত জুড়ে দেয় ভারত সরকার। আনন্দবাজার বলছে, বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার বিজ্ঞপ্তি দিয়ে জানান, ওই 95 জনের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন 2020 অনুসারে যে মামলা হয়েছিল তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আটক 6টি ট্রলারকেও ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। তবে ভারতের কারাগারে আটক বাংলাদেশি জেলেদের ভাগ্যে কি আছে তা এখনও জানা যায়নি। বাংলাদেশ সীমানায় ভারতীয় জেলেদের চুরি করে মাছ ধরতে আসার অভিযোগ নতুন কিছু নয়। সারা বছরই ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে মাছ শিকার করে। ইলিশের মৌসুমে এই আনাগোনা আরও বাড়ে। অক্টোবর মাসে এভাবেই গভীর সমুদ্রে মাছ ধরতে আসা কাকদ্বীপের 95 জেলে ও 6টি ট্রলার আটক করে বাংলাদেশ নৌবাহিনী। মামলার মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে উপকূলীয় জেলাগুলোর বিভিন্ন কারাগারে বন্দী রাখা হয় ভারতীয় মৎস্যজীবীদের। এর মধ্যেই চলতি মাসের 9 তারিখে খুলনার হিরন পয়েন্ট এলাকায় ভারতের জলসীমার কাছ থেকে এফবি মেঘনা 5 ও এফবি লাইলা 2 নামে মাছ ধরার 2টি ট্রলার 79 নাবিক সহ ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। ভারতের দাবি, অনুমতি ছাড়া বাংলাদেশের নৌযান দুটি খুলনা বেল্টের হিরন পয়েন্ট এলাকায় গভীর সমুদ্রে মাছ ধরার সময় তাদের জলসীমায় ঢুকে পড়ে। এজন্য নৌযান দুটি নাবিক ও জেলে সহ আটক করা হয়। উড়িষ্যার পারাদ্বীপে নিয়ে যাওয়ার পর তাদের আলাদা আলাদাভাবে ভারতীয় কোস্টগার্ড, ক্রাইম ব্রাঞ্চ এবং সিআইএফ জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি এসব জেলেদের সাথে ভয়ঙ্কর অপরাধীদের মতো অসৌজন্যমূলক আচরণেরও অভিযোগ ওঠে। বাংলাদেশি মৎস্যজীবীদের মুক্তির জন্য ভারতের সাথে যোগাযোগ করা হলে সরব হয়ে ওঠেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশি জেলেদের যাতে শর্তহীন মুক্তি না হয় সেজন্য তৎপরতা শুরু করে ভারতের স্থানীয় রাজনৈতিক দল ও সংগঠনগুলো। বাংলাদেশি জেলেদের বিনিময়ে 95 ভারতীয়কে ফেরত দেওয়ার দাবি জানান তারা। 3 সপ্তাহ পেরিয়ে গেলেও ভারতের হাতে আটক হওয়া 79 বাংলাদেশি জেলের মুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলোর। ভারতীয় জেলেদের মুক্ত করতেই ইচ্ছাকৃতভাবে বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। যদিও আনন্দবাজার বলছে, ভারতীয় 95 জেলের মুক্তির ঘোষণার পর বাংলাদেশের মৎস্যজীবীদেরও ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মার্জিয়া উপমা, একাত্তর। তো বন্ধুরা, ভিডিওটা দেখলেন, আপনারা কি বুঝলেন? অক্টোবর মাসে ওরা আমাদের 95 জনকে নিয়ে এসেছে, আমরা রিসেন্টলি এই ডিসেম্বরেই ওদের নিয়ে এসেছি 79 জন। এবার হিসাব বরাবর 95 এর বদলে 79। এখনো আমরা যদি এই কোনো রকম ঘোষণা দিইনি ছাড়বো, কিন্তু ইদানিং বাংলাদেশে কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে যে 95 জনকে তারা ছেড়ে দেবে। এটাও বললো যে ভারত ওদের 79 জনকে নিয়ে এনে বিভিন্ন রকমের অত্যাচার করেছে। আচ্ছা, ভারত যে অত্যাচার করেছে সেটা কি ওদের মিডিয়া থেকে দেখতে এসেছিল, না কে দেখে গেল এখান থেকে?
মানে ভারত অত্যাচার করেছে এটা ওরা বুঝতে পারলো, আর আমাদের যে 95 জনকে ওরা নিয়ে গিয়েছে তাদের নামে বিভিন্ন রকম কেস দেওয়া হয়েছে আদালতে, তাদেরকে ওরা কোনো রকম অত্যাচার করেনি। প্রত্যেকদিন বিরিয়ানি দেয় ওরা, প্রত্যেকদিন রাজভোগ আর বিরিয়ানি দিয়ে ওরা ঘুম পাড়ায় ওদের। এটা ওরা প্রচার করছে, আর আমরা সেটা বুঝে নিচ্ছি। একটা কথা আছে, ঢিল ছুঁড়লে পাটকেল খেতে হবে। আমরা তোমাদেরকে পাটকেল মারি না, যদি মারতাম তাহলে আজকে আর বাংলাদেশ বাংলাদেশ থাকতো না। এখানে পুরো সমুদ্র একটা তৈরি হয়েছে, ওই পাটকেলের একটা সমুদ্র তৈরি হয়ে যেত। ঠিক আছে, আমরা যদি ইচ্ছা করি, ভারত যদি ইচ্ছা করে, তোমাদের বাংলাদেশের মোটামুটি প্রতি মাসে কয়েক লক্ষ বাংলাদেশি ভারত আটকিয়ে রাখতে পারে। এই যে চুরি করা তোমাদের অভ্যাস যাবে না জীবনে কোনোদিন। আমাদের জেলেরা ভুল করে প্রবেশ করে ফেলেছে, কিন্তু তোমাদের জেলেরা ইচ্ছাকৃতভাবেই প্রবেশ করে, মানে চুরি চুরি করতে এসে ধরা পড়ে যায়, তখন বলবে যে ভুলে চলে গিয়েছে। এই তো হচ্ছে ব্যাপার। শুধু জেলেদের কথাই বা ধরবো কেন, আমাদের বর্ডার সংলগ্ন এলাকায়, আমি বর্ডারের লোক, আমি আমার বাড়ি একদম বর্ডারে, সবাই জানে। আমি বর্ডার সংলগ্ন এলাকার সমস্ত ঘটনা আমি বলতে পারবো। রিসেন্টলি যে সমস্ত চাষ আবাদগুলো করা হচ্ছে সেগুলোর উপর অত্যাচার করা হচ্ছে। এখন সময় হচ্ছে মটর, মসুরি, ধনিয়া, যে সমস্ত জিনিসগুলো রয়েছে এগুলো কি হয়, ওই এই টাইমে ওরা কেটে নিয়ে চলে যায় ওদের গবাদি পশুর খাবারের জন্য। আর আমরা কি করি, সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে আমরা ফসল চাষ করার চেষ্টা করি, আর ওরা চুরি করে নিয়ে চলে যায়। এইবার অনেক ভিডিও আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন, ইউটিউবে দেখতে পাবেন, গুগলেও আপনি যদি সার্চ করেন তার নিউজ আপনাদের সামনে চলে আসবে। বিএসএফ ধাওয়া করেছে ওদেরকে, তারপর ওরা পালিয়ে যাচ্ছে, এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন। তো এগুলো কি কারণে করা হয়? আর কালকে ডেটে যদি বিএসএফ একটা কাউকে থাপ্পড় মারে, তারা আবার নাকি যুদ্ধে জয় করবে আমাদের কলকাতা 4 দিনের মধ্যে, এটা মুখ বেশ বড় বড়াই করে বলে। গ্রেটার বাংলা তারা তৈরি করবে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামকে, মেঘালয়কে জড়িয়ে নিয়ে একসঙ্গে একটা বড় বাংলা তৈরি করবে। অথচ তাদেরকে বিএসএফ এর একটা থাপ্পড় সহ্য করতে পারে না তারা। বিএসএফ যদি একটা থাপ্পড় মারে, তারা বলবে যে বিএসএফ আমাদেরকে মেরে ফেলেছে, আধমারা করে দিয়েছে মেরে মেরে। এই বিএসএফ দের এক একজনের হাইট দেখেছিস তো, কি দত্তের মতো এক একজন থাকে। কাঞ্চলে একটা যদি বাড়ি মারে না, কোন দিকে ধাওয়া দিবি বুঝতেই পারবি না, বুঝছাও। এদের স্বভাবটাই হচ্ছে চিরদিন এরকমই থেকে গেল। বর্ডার এলাকার মানুষগুলো এত অতিষ্ঠ ছিল একটা সময়, এখনো রয়েছে, যেখানে ওই মানে আপনাদের ফেন্সিং করা নেই, কাঁটাতারের বেড়া যেদেরকে দেওয়া নেই, তারা কিন্তু এখনো অনেক প্রবলেমে রয়েছে। এদের হাত থেকে নিস্তার পাওয়া খুবই মুশকিল। এরা তো চোরাচালানের মাস্টার, আপনি ধারণা করতে পারবেন না কোথায় কোথায় জিনিস নিয়ে চলে আসে এরা। ধারণা করতে পারবেন না কোথায় কোথায় জিনিস নিয়ে চলে আসে। বিএসএফটা সার্চ করবে কি, কিভাবে পাচার করে জানেন? ধারণার বাইরে। আমাদের ইন্ডিয়াতেও কিছু মানুষ রয়েছে, তাদের সঙ্গে সাথ দেয়, ওরা ওই এদিক ওদিকে জড়িয়ে নিয়ে চলে আসবে, আর আমাদের এখানে মানুষগুলো ওই ঘাসের মধ্যে করে, বস্তার মধ্যে করে নিয়ে বেরিয়ে আসবে। এই তো হচ্ছে আমাদের দেশের কিছু মানুষের মানে এই মনোভাব, এর জন্যই আমাদের দেশে বাড়ছে। রিসেন্টলি গতদিন আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, ওই যে বাবা সাজিয়েছে, বাংলাদেশ থেকে এসে বাবা সাজিয়েছে, বাবা সাজিয়ে সে এই দেশে ভোটার কার্ড করেছে, আধার কার্ড করেছে, আরো সমস্ত ডকুমেন্ট তৈরি করার একটা খোরাকি ছিল, সেগুলো পুলিশ বুঝতে পেরে গিয়েছে, ধরে নিয়েছে। 6-7 মাস হলো সে আধার কার্ড করেছে, ভোটার কার্ড করেছে। তাহলে ধারণা করুন যে আজকের ডেটে এইরকম ঘটনাগুলো কত ঘটছে। এই অনুপ্রবেশকারী বাংলাদেশিরা কত রয়েছে ইন্ডিয়াতে, সেটা তো ধারণা করা যাবে না। বাংলাদেশে যে জনসংখ্যা রয়েছে তার 1/3 তো আমাদের ইন্ডিয়াতেই রয়েছে, বাংলাদেশি রয়েছে ইন্ডিয়াতে। এটা আমরা যদি একল থেকে ওদের দেশে ঢোকাতে শুরু করি না, কালকে ডেটে গিয়ে ওদের আর কোনো ভবনেই জায়গা হবে না। গণভবন তো ছেড়ে দিলাম, কোনো ভবনেই জায়গা হবে না। আমাদের 75 জনকে নিয়ে তখন ছাড়ার কোনো নাম ছিল না। হ্যাঁ, তখন মিডিয়াতে খুব তড়িঘড়ি ব্যাপার যে ভারতের এতজনকে আমরা আটক করে রেখেছি। এখন বাংলাদেশ নেভি, বাংলাদেশ কোস্ট গার্ড, তারাও এখন আর কোনো রকম রেহাই দেবে না, তাদের উগ্র মেজাজ তারা শুরু করে দিয়েছে, ইটের বদলে পাটকেল দেওয়া শুরু করে দিয়েছে। কই এখন কি হলো? বেঙ্গল টাইগার কই এখন চুহা হয়ে গেল, মানে ইঁদুর হয়ে গেল, লেজ গুটিয়ে এখন শুরু করে দিয়েছে বলতে যে ভারত আমাদেরকে টেনে নিয়ে গিয়েছে, আমাদের 79 জনকে নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, যখন বন্দুক নিজের ঘাড়ে চলে আসে না, তখন বুঝতে পারা যায় তার ওয়েটটা কত। পরের ঘাড়ে বন্দুক রেখে গুলি মারতে খুব মজাই লাগে।
ভাই আগে নিজেরটা সামলা, নিজের লুঙ্গি খুলে ফেলবো না হলে আমরা। এই তো এতটুকু বগলে চুলের মতো একটা দেশ, বগলে ময়লার মতো একটা দেশ, সেই দেশটাকে আমরা যখন তখন বগলে মারিয়ে মেরে ফেলতে পারি, যখন তখন এভাবে বগলে মারিয়ে মেরে ফেলতে পারি, অথচ এদের দাপটটা দেখে মনে হবে যেন এরা কত কিছু করে ফেলবে, ভারতকে কালকেই শেষ করে দেবে। হ্যাঁ, পরশুদিন এসে এরা আমরা দিল্লিতে চা খাবে, এরা সেই পাকিস্তান যেমন বলতো না যে দিল্লিতে নাস্তা করব, তো সেই রকম হয়েছিল ব্যাপার। নাটক দেখে দেখে মন ভরে গিয়েছে এদের নাটক দেখে দেখে। ইভেন বাংলাদেশ নাটকে বেশ ফেমাস, তবুও এখন এদের নাটক দেখে দেখে আমাদের না মনে অতিষ্ঠ ধরে গিয়েছে। বা একটু নাটক ফাটক কম কর, মাথা খারাপ হয়ে যায় এই নাটক দেখতে দেখতে। ৮০ জনকে তখনই ছাড়া হবে যখন ৯৫ জন আমাদের দেশে চলে আসবে, তারপর ২ মাস থাকার পরে তাদেরকে আমরা ছাড়বো, এই ৮০ জনকে, ৭৯ জনকে। কারণ কি, অক্টোবরে আমাদের নিয়ে গিয়েছে, এখন তারা বেশ যথেষ্ট হ্যারেস হয়েছে ওখানে, সেই হ্যারেসটা আমরা এদেরকে করব, তারপরে ছাড়বো। আমাদের যে সমস্ত লোকাল যে রাজনৈতিক পার্টিগুলো রয়েছে তারাও এখন এই কথাটাই বলছে। এটা অবশ্যই আমাদের দেশের উপরে যখন এই কথা চলে আসবে, তখন সেখানে আমাদের দেশীয় যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের উচিত আমাদের সরকারের সঙ্গে সাপোর্ট করা। আমরা কোনো রকম বিনা শর্তে এদেরকে রেখে দেবো, আমাদের ওই ৯৫ জন আমাদের দেশে আসবে, তারপর অন্য গল্প হবে। আজকে তোমাদের চলে এসেছে তার জন্য তোমাদের খুব চিড়িক বেঁধে গিয়েছে। আমি এতদিন ভিডিও করিনি, আমি দেখছি এই ধরনের জিনিসগুলো ফালতু ভিডিও করে লাভ নেই। ভারত সরকার ঠিক নিজেদের অ্যাকশন নিয়ে নেবে, অ্যাকশন নিয়ে নিয়েছে, কোনো গল্পই হবে না। অনেক দিন ধরেই আহ, লক্ষ্য ছিল যে কবে আসবে আর ধরবো খপ করে সেই বেড়ালের মতো, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, এই খবরটা শুনে আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা জানাবেন। ৯৫ জনের বদলে ৭৯ জন, এখন ওই ৯৫ জন আসবে, তারপর এই ৭৯ জন যাবে। পাকিস্তানের ওই অভিনন্দনের কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের। পাকিস্তান চা নাস্তা খাইয়ে তারপর ভারতে, মানে সেই হাত ধরে ভারতে পাঠিয়ে দিয়ে গিয়েছিল আর কি, চলো ভাই তোমাদের দেশে তোমাকে রেখে আসি, সেই জামাই আদর করে রেখে গিয়েছিল। তো এই জিনিসটাই আবার বাংলাদেশকে যেন না করতে হয় এই ৯৫ এর জন্য। দেখা যাচ্ছে ফ্লাইটে টিকিট করে পাঠিয়ে দিতে হলো আমাদের কলকাতায়। তাই নিজেদের অকাদে থাকো। তোমার বাপকে একবার নাক রগড়িয়েছি, এখন তোমাদের রগড়াবো, ঠিক আছে? তাই সহ্য করা যাবে না এখন। আমরা যদি তোমাদের ওপর অ্যাকশন নেওয়া শুরু করি, তো তোমরা মানে পালিয়ে ফের পাবে না, এক কথায় পালানোর তো জায়গায় নেই, দেন পালিয়েও ফের পাবে না, চারিদিক থেকে তো আমরা ঘিরে রেখেছি। তো যাই হোক বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ঘটনা শুনে, এই কথাটা শুনে, এই যে খবরটা শুনে আপনাদের কেমন লাগলো, কি করা উচিত বাংলাদেশে এই ৭৯ জনকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দেবেন আরো সকলের কাছে। আজকের মতো ভিডিও আমি এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।